হ্যালো স্টুডেন্টস, আমি অভিজিৎ দত্ত। আজ আমি তোমাদের সাথে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রাসায়নিক গণনা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটি মূলত গাণিতিক সমস্যামূলক একটি চ্যাপ্টার এবং মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী এই চ্যাপ্টার থেকে 4 নাম্বার অ্যালট করা হয়েছে। কিন্তু অনেক সময় দেখা যায় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা এই চ্যাপ্টারটিকে অ্যাভয়েড করার চেষ্টা করে, মূলত গাণিতিক সমস্যা থাকার কারণে এবং সেই বিষয়ে সঠিক কনসেপচুয়াল ক্ল্যারিটি না থাকার কারণে। কিন্তু আজ তোমরা যদি এই ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, তাহলে আশা করি তোমাদের এই চ্যাপ্টার নিয়ে আর কোনো রকম সমস্যা থাকবে না। চ্যাপ্টারটি শুরু করার পূর্বে আমাদের কিছু কনসেপ্টকে ক্লিয়ার করে নিতে হবে, যেমন মোল সংখ্যা কি, আণবিক গুরুত্ব কি, অথবা সমতাযুক্ত সমীকরণ কি, বা ঐকিক নিয়মে আমরা কিভাবে বিভিন্ন সমস্যার সমাধান করি। প্রথমেই আমি আণবিক গুরুত্ব বিষয়টি আলোচনা করব। আণবিক গুরুত্ব কিভাবে নির্ণয় করতে হয় আমি মূলত দুটি উদাহরণ দিয়ে সেটিকে বোঝানোর চেষ্টা করছি। প্রথমেই আমি নিচ্ছি সালফিউরিক অ্যাসিড। তোমরা সকলেই জানো যে সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা হলো H2SO4। অর্থাৎ এখানে দেখো দুটি হাইড্রোজেন রয়েছে, একটি সালফার রয়েছে আর 4টি অক্সিজেন রয়েছে। এবার তোমরা সকলেই জানো যে হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব 1। এবার দুটি হাইড্রোজেন রয়েছে, তাই 2 × 1 দ্যাট ইকুয়াল টু 2। অপরদিকে সালফারের পারমাণবিক গুরুত্ব 32 এবং এখানে একটি সালফার রয়েছে। আর প্রত্যেকটি অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব হলো 16, কিন্তু এখানে 4টি অক্সিজেন রয়েছে, তাই 4 × 16 দ্যাট ইকুয়াল টু 64। এবার আমরা যদি এদেরকে অ্যাড করি তাহলে কত আসছে? 2 + 32 + 64 দ্যাট ইকুয়াল টু 98। তাহলে এইভাবে আমরা সালফিউরিক অ্যাসিড বা অন্য কম্পাউন্ডগুলির আণবিক গুরুত্বকে নির্ণয় করতে পারি। আর একটি উদাহরণ দিলে বিষয়টি আরও সহজ হবে। আমরা এর পরে যে উদাহরণটি নিচ্ছি সেটি হলো ক্যালসিয়াম ফসফেট, অর্থাৎ Ca3PO4 আমরা জানি যে ক্যালসিয়ামের পারমাণবিক গুরুত্ব হলো 40। এখানে 3টে ক্যালসিয়াম রয়েছে, তাই 40 × 3 দ্যাট ইকুয়াল টু 120। কিন্তু তোমরা দেখো যে এই কম্পাউন্ডের আরেকটি পার্ট হচ্ছে PO4 আমরা প্রথমে PO4 এর গুরুত্ব বের করব, এরপরে সেটিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তোমরা জানো ফসফরাসের পারমাণবিক গুরুত্ব 31 আর অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব হলো 16। এখানে 4টি অক্সিজেন পরমাণু রয়েছে, তাই 4 × 16 দ্যাট ইকুয়াল টু 64। তাহলে এবার PO4 এর আণবিক গুরুত্ব কত এলো? 31 + 64 দ্যাট ইকুয়াল টু 95। আর আমরা বলেছি এখানে PO4 রয়েছে, তাই আমরা × 2 করব, অর্থাৎ 95 × 2 দ্যাট ইকুয়াল টু 190। এবার এই দুটিকে আমরা যোগ করে দেব, অর্থাৎ ক্যালসিয়ামের জন্য 120 প্লাস PO4 এর জন্য 190। সো 120 প্লাস 190 দ্যাট ইকুয়াল টু 310। তাহলে এইভাবে আমরা যে কোনো কম্পাউন্ডেরই কিন্তু সহজেই পারমাণবিক গুরুত্বকে নির্ণয় করতে পারব। আশা করি তোমরা এই আণবিক গুরুত্বের কনসেপ্টটি বুঝতে পেরেছ। এরপরে আমরা যেই কনসেপ্টটি আলোচনা করব সেটি হলো মোল সংখ্যা। মোল সংখ্যা বিষয়টি কি আমরা খুব সহজভাবে বুঝে নিতে পারি। মোল সংখ্যা বলতে কোনো একটি জিনিসের নির্দিষ্ট পরিমাণকে বোঝানো হয়। তাহলে প্রশ্ন ওঠে যে এই নির্দিষ্ট পরিমাণটি কি? এই নির্দিষ্ট পরিমাণ হলো কোনো একটি বস্তুর নির্দিষ্ট কণার পরিমাণ, আর যেটা কিনা 6.022 × 10⁻23 সংখ্যক কণার সমান ধরা হয়। আর এটা তোমরা জানো যে এটিকেই অ্যাভোগাড্রো নাম্বার বলা হয়, অর্থাৎ 1 মোল ইকুয়াল টু কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে মোল সংখ্যার আমরা যদি একটু স্ট্যান্ডার্ড ডেফিনেশন দিতে চাই, তাহলে আমরা খুব সহজভাবেই বলতে পারবো যে 12 গ্রাম C12 কার্বন আইসোটোপের মধ্যে যতগুলি কার্বন কণা রয়েছে সেটি তার মোল সংখ্যা।
বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে মোল সংখ্যাকে আমরা খুব সহজভাবেই নির্ণয় করতে পারি। প্রশ্নে যেই অণুটি দেওয়া থাকবে তার একটি নির্দিষ্ট পরিমাণ ভরের কথা বলা থাকবে, আর সেই অণুটির আণবিক গুরুত্ব তোমরা সহজেই বের করে নিতে পারবে। তাহলে মোল সংখ্যা বের করার ক্ষেত্রে প্রদত্ত পরিমাণ ডিভাইডেড বাই ওই অণুর আণবিক গুরুত্ব দিয়ে আমরা যদি ভাগ করে দিই, তাহলে আমরা খুব সহজেই মোল সংখ্যাটি কিন্তু বের করে নিতে পারবো। এবারে চলো তাহলে আমরা দেখে নিই বিভিন্ন রকমের গাণিতিক সমস্যাগুলি এবং তার সমাধান। প্রথমেই আমরা যে গাণিতিক সমস্যাটি দেখব সেটি হলো 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। প্রশ্নে পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব দেওয়া রয়েছে 39, ক্লোরিনের দেওয়া রয়েছে 35.5 আর অক্সিজেনের 16। এই ক্ষেত্রে বিক্রিয়ার সমীকরণটি দাঁড়াবে 2KClO3 = 2KCl + 3O2। এবার সহজেই আমরা পটাশিয়াম ক্লোরেটের আণবিক গুরুত্বকে বের করে নিতে পারবো, আর সেটি হবে 2 × ফার্স্ট ব্র্যাকেট পটাশিয়ামের জন্য 39, ক্লোরিনের জন্য 35.5 প্লাস 3টে অক্সিজেনের জন্য 3 × 16, আর এটিকে হিসেব করলে দাঁড়াবে 245। অপরদিকে অক্সিজেনের আণবিক গুরুত্ব দাঁড়াবে 3 × ফার্স্ট ব্র্যাকেট 2 × 16 দ্যাট ইকুয়াল টু 96। অর্থাৎ আমরা সহজেই বলতে পারি যে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে 96 গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। তাহলে আমরা ঐকিক নিয়মে বলতেই পারি 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে 96/245 × 24.5 বা 9.6 গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। অর্থাৎ এক্ষেত্রে অক্সিজেনের ভর দাঁড়াবে 9.6, আর যেটি কিনা আমাদের এই প্রশ্নে বের করতে বলেছে। এরপরে আমরা যেই সমস্যাটির সমাধান করব সেটি হলো 12.25 গ্রাম পটাশিয়াম ক্লোরেট বিয়োজনের ফলে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায় তার সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া ঘটানোর জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন কত পরিমাণ জিঙ্কের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় প্রস্তুত করা যাবে। প্রশ্নে জিঙ্কের পারমাণবিক গুরুত্ব দেওয়া রয়েছে 65, পটাশিয়ামের 39, অক্সিজেনের 16, ক্লোরিনের 35.5 এবং হাইড্রোজেনের 1। আমরা তাহলে প্রথমেই বিক্রিয়ার সমীকরণটিকে নির্ণয় করার চেষ্টা করি। তোমরা এর আগের প্রশ্নেও দেখেছো যে বিক্রিয়ার সমীকরণটি দাঁড়ায় 2KClO3 = 2KCl + 3O2, এবং এক্ষেত্রে পটাশিয়াম ক্লোরেটের আণবিক গুরুত্ব দাঁড়াচ্ছে 245 আর অক্সিজেনের 96। অর্থাৎ আমরা বলতেই পারি 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে 96 গ্রাম অক্সিজেন পাওয়া যায়। সুতরাং 12.25 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে 96/245 × 12.25 বা 4.8 গ্রাম অক্সিজেন পাওয়া যায়। এবার প্রশ্নানুযায়ী হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ার সমীকরণটি হবে 2 হাইড্রোজেন প্লাস অক্সিজেন = 2H2O, যেখানে হাইড্রোজেনের আণবিক গুরুত্ব দাঁড়াবে 2 × ফার্স্ট ব্র্যাকেট 2 × 1 = 4, আর অন্যদিকে অক্সিজেনের জন্য দাঁড়াবে 2 × 16 দ্যাট ইকুয়াল টু 32। অর্থাৎ 32 গ্রাম অক্সিজেন 4 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। সুতরাং আমরা বলতেই পারি 4.8 গ্রাম অক্সিজেন 4/32 × 4.8 অথবা 0.6 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। এবার জিঙ্ক ও লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার সমীকরণটি হল জিঙ্ক প্লাস 2HCl = ZnCl2 + H2। এবার জিঙ্কের পারমাণবিক গুরুত্ব 65, আর হাইড্রোজেনের ক্ষেত্রে সেটা 2 × 1 দ্যাট ইকুয়াল টু 2। অর্থাৎ 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করার জন্য 65 গ্রাম জিঙ্ক লাগে। স্বাভাবিকভাবেই 0.6 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করার জন্য 65/2 × 0.6 অথবা 19.5 গ্রাম জিঙ্ক লাগবে। সুতরাং নির্ণীত জিঙ্কের ভর দাঁড়াবে
19.5 গ্রাম। এরপরে আমরা যেই গাণিতিক সমস্যাটি দেখব সেখানে বলা হয়েছে বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি রয়েছে। এরূপ 50 গ্রাম জিঙ্ক অতিরিক্ত পরিমাণ পাতলা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটালে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে? প্রশ্নে দেওয়া রয়েছে জিঙ্কের পারমাণবিক গুরুত্ব 65 আর হাইড্রোজেনের 1। তাহলে এই সমস্যাটির সমাধানের ক্ষেত্রে আমাদের অশুদ্ধির পরিমাণটির দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। প্রশ্নানুযায়ী অশুদ্ধির পরিমাণ রয়েছে 35%। সুতরাং বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ কতটা হবে? 100 - 35%, দ্যাট ইকুয়াল টু 65%। অর্থাৎ 100 গ্রাম নমুনার জিঙ্কের মধ্যে 65 গ্রাম আমরা পিওর জিঙ্ক পাবো। সুতরাং 50 গ্রাম নমুনায় বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ হবে অবভিয়াসলি 32.5 গ্রাম। এবার এই বিক্রিয়ার ক্ষেত্রে যে সমীকরণটি আসবে সেটি হলো জিঙ্ক প্লাস H2SO4 ইকুয়াল টু ZnSO4 প্লাস H2। এবার জিঙ্কের পারমাণবিক গুরুত্ব 65 আর হাইড্রোজেনের 2। সুতরাং 65 গ্রাম জিঙ্ক 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করে এই কথাটি আমরা বলতেই পারি। সুতরাং 32.5 গ্রাম জিঙ্ক 2/65 ইন্টু 32.5 অথবা 1 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করে। সুতরাং নির্ণেয় হাইড্রোজেনের ভর হবে 1 গ্রাম। এর পরের গাণিতিক সমস্যাটিতে বলা হয়েছে এসটিপিতে 11.2 লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কলিচুন মিশিয়ে উত্তপ্ত করতে হবে, এবং প্রশ্নে এটিও বলা আছে নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব 14, হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব 1, ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.5। এক্ষেত্রে বিক্রিয়ার সমীকরণটি দাঁড়াবে 2NH4Cl প্লাস ক্যালসিয়াম হাইড্রক্সাইড ইকুয়াল টু ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস 2 অ্যামোনিয়া প্লাস 2H2O। এবার তোমরা সহজেই এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের আণবিক গুরুত্ব বের করতে পারবে, যেটা হবে 2 × 53.5। অন্যদিকে তোমরা এসটিপিতে অ্যামোনিয়ার আয়তনও কিন্তু বের করতে পারবে, যেটা হবে 2 × 22.4 লিটার। অর্থাৎ এসটিপিতে 2 × 22.4 লিটার অ্যামোনিয়া তৈরি করতে 2 × 53.5 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড লাগে। সুতরাং প্রশ্নে দেওয়া 11.2 লিটার অ্যামোনিয়া তৈরি করতে 2 × 53.5 ডিভাইডেড বাই 2 × 22.4 ইন্টু 11.2 অথবা 26.75 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড লাগে, আর এটি প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। আজকের ক্লাস থেকে তাহলে আমরা যে বিষয়গুলি জানতে পারলাম তা হলো আণবিক গুরুত্ব কি বা মোল সংখ্যা কি, এবং এই বিষয়গুলিকে কাজে লাগিয়ে কি করে বিভিন্ন রকম গাণিতিক সমস্যার সমাধান করা যায়। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি পড়তে থাকো, জানতে থাকো।